সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটিতে যে সকল প্রার্থী 22-এর টেট পাস করে রয়েছে প্রাথমিকের, তাদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে। তো এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসার পেছনে কিছু কারণ কিন্তু রয়েছে না আসার পেছনে। তো সেই কারণগুলি কি, যে প্রথমেই রেখেছি আমি 22-এর যে নিয়োগ, যেখানে এনআইএস ডিএলএড বা 20-22 তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল, তাদের নিয়োগ কিন্তু কমপ্লিট হয়নি, এটা একটা ব্যাপার। 2 নম্বরে রয়েছে সুপ্রিম কোর্টের যেটা ওবিসি কেস, সেই ওবিসি কেস কিন্তু এখনও হ্যাঁ না কোনো কিছু বলা হয়নি তার অর্ডার হিসেবে, সেটা যেমন 2 নম্বর পয়েন্ট রয়েছে। 3 নম্বরে রয়েছে টেট 2023-এর রেজাল্ট, সেটাও কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। তারপরে রয়েছে যেটা, এটা হয়তো অতটা সম্পর্ক নেই, তবুও বলবো, যেহেতু বোর্ড থেকে এটা সাড়া দিয়েছে, টেট 2017 আর টেট 2022 তার যে প্রশ্নভুল সেই মামলা, সেখানে কিন্তু বোর্ড সাড়া দিয়েছে, কমিটি গঠন করা হয়েছে। তো এত কিছু কিন্তু প্রভাব থাকতে পারে, আর এটা থাকারই কথা। বিশেষ করে 1 নম্বর যে পয়েন্ট, সেটা এনআইএস এবং 20-22-এর 1 নম্বরেরটা কিন্তু পুরোপুরিভাবে যুক্ত রয়েছে না আসার ক্ষেত্রে নতুন নোটিফিকেশন। এইবার এই ঘটনাগুলো হলো কেন? সকলেই আমরা জানি যে এনআইএসরা কোনো একটা টাইমে ইন্টারভিউ দেওয়ার পর তারা বাদ চলে যায়, 20-22-এর ক্ষেত্রেও তাই, ইন্টারভিউ দেওয়ার পর তারা বাদ চলে যায়, কিন্তু কোনো একটা সময় আবার ঘুরে ফিরে তারা আবার এলিজিবল হয়ে যায় কোর্টের রায়। কিন্তু সেই যে পেন্ডিং নিয়োগ তো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। 11,758 পোস্টের 9,533-এর হলো বাদবাকি রয়েছে। এখন এই মুহূর্তে কোনো এনআইএস ক্যান্ডিডেট যে ইন্টারভিউ দিল, বা এক কথায় 20-22 ক্যান্ডিডেট যে ইন্টারভিউ দিল, তার জয় পরাজয় না হয়ে হঠাৎ করে যদি তাকে বলা হয় যে তুমি আবার নতুন নোটিফিকেশনে এসে নতুন করে ইন্টারভিউ দাও, ডেমো দাও, প্যানেল হবে, আবার আসো, আমার মনে হয় না সে আসবে। কারণ তারা যেহেতু ইতিমধ্যে একটা নিয়োগে অংশগ্রহণ করেছে, সেখানে পাবে কি পাবে না সেটা এখনও ঠিক হলোই না। তো তারই মাঝে কি করে নতুন নোটিফিকেশান আসতে পারে, এটা একটা বড় ধরনের একটা বাধা হয়েই রইল। এবার যতদূর খবর, যারা পুরনো পিটিশনার ছিল এনআইওএসের, তাদের তো ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে যারা পিটিশনার ছিল না, তাদের পক্ষ থেকেও আবার কেস করা হয়, সেখানে কিন্তু তারা জয়লাভ করেছে। ফলে কি হয়েছে, তাদেরকেও, অর্থাৎ সমস্ত এনআইএস প্রার্থীদেরকে কিন্তু এখন ভেরিফিকেশনে ডাকা হয়েছে। আবারও বলছি, এই ভেরিফিকেশন কিন্তু ইন্টারভিউ ভেরিফিকেশন যেটা হয়েছিল সেই ভেরিফিকেশন নয়, এটা শুধুমাত্র ইন সার্ভিস কিনা তারই প্রমাণ হিসাবে এই ভেরিফিকেশনটা ডাকা হয়েছে। মানে যাদের ইন্টারভিউ হয়েছে তাদের তো হয়েই গেছে, আর নতুন করে দিতে হবে না। আর 20-22-এরটা কি, 20-22-এরও কিন্তু ইন্টারভিউ শেষ, সব কিছুই শেষ, এখন সরাসরি মেধা তালিকা আসবে। কিন্তু এই যে 20-22-এর আলাদা, এনআইএসের আলাদা, তারপরে 9,533 ইতিমধ্যে তো আলাদা হয়েই গেছে, একই রিক্রুটমেন্টে 3টে আলাদাভাবে প্যানেল নিয়ে আসতে গেলে 3 রকমের কাট অফ কিন্তু হয়ে যাবে, যার ফলে 9,533-এর বিষয়টাকে আলাদা করলেও এনআইএস ডিএলএড সেই সঙ্গে 20-22-এরটা কিন্তু আলাদা আলাদাভাবে পারবে না। যা সিট বাকি রয়েছে সেই সিটেই কিন্তু একসঙ্গে নিয়ে আসতে হবে মেধা তালিকাটা। এবার এদের ভেরিফিকেশনের ব্যাপারটা আগে পরে হতেই পারে। এখন সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়ালো কি, যারা পরে কেস করলো, পিটিশনাররা যারা ছিল, তার বাইরে যারা ছিল না, তারা পরে কেস করে কি করলো, যে তাদেরও 3 মাস টাইম দিয়ে ভেরিফিকেশন করানো হোক। এনআইএস ডিএলএডের কথা বলছি, তাদের জন্য কিন্তু আবার 3 মাস সময় অপচয় হবে। অর্থাৎ এতে যারা পার্টিসিপেট করেছে 2022-এর নিয়োগে, তাদের খুব একটা কিছু না হলেও যারা নতুন টেট পাস করে বসে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু মুশকিল বাড়ছে। কারণ দিন চলে যাচ্ছে, মাস, বছরের পর বছর যেমন চলে যাচ্ছে, আন্দোলন করে কোনো সুরাহা হচ্ছে না। আর এক কথায় বলতে গেলে, টেট সিস্টেমে যেগুলো নিয়োগ হয় সেখানে কিন্তু নিয়ম মারাত্মক।
কারণ একটা টেট হয়ে যাওয়া মানেই যে সেখানে নিয়োগ আসবে সেটা কিন্তু কোনোভাবেই বলা যায় না। কারণ টেট মানে 5টা টেট হয়ে যাওয়ার পরও নিয়োগ হতে পারে, একটা টেট হয়ে যাওয়ার পরও নিয়োগ হতে পারে, 10টা টেট হয়ে যাওয়ার পরও একটা নিয়োগ হতে পারে। তো এই টেট সিস্টেমে যে সব নিয়োগগুলি হয় সেগুলি কিন্তু এরকমই নিয়ম বলবৎ রয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে মেধা তালিকা ইন্টারভিউর সময় করা হয় না, মেধা তালিকা করা হয় ইন্টারভিউর পরে। যার ফলে কি হয়, কে কোথায় টেট পাস করলো না করলো সেটা দেখা হয় না। কেউ যদি 12 সালে টেট পাস করে থাকে তাও সে যোগ্য, কেউ যদি 14 সালে টেট পাস করে থাকে তাও সে যোগ্য, কেউ যদি 17 সাল 22 সালে টেট পাস করে থাকে, সেই সঙ্গে যারা 23-এ টেট পাস করবে তারাও যোগ্য। এই যে একটা নিয়ম, এই নিয়মটাই কিন্তু নিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা তৈরি করে। এবার সকলে হয়তো ভাবছে যে আমরা তো টেট পাস করেছি, আমাদের তো কোনো ব্যাপার না, আমাদের কেন নেয় না। কিন্তু 22-এর টেট পাসদের জন্য আলাদাভাবে তো এইভাবে করা যায় না, এই নিয়মটা নেই, এটা একটু বুঝতে হবে। তাই এখন এই কিভাবে হবে নতুন নিয়োগ, আমি বলবো যত তাড়াতাড়ি 2022-এর যে নিয়োগটা 11,758, এটা যত তাড়াতাড়ি শেষ হবে ততই মঙ্গল। কারণ ওটাই বাধা তৈরি করবে বারবার। যতই ভ্যাকেন্সি ক্রিয়েট করা হোক না কেন, পূর্ণ শূন্যপদ না ক্লিয়ার হওয়া পর্যন্ত নতুন নেতারা আসবে কি করে? সেখানে যারা যারা পেলো, যারা যারা পাবে না তাদেরকে নিয়ে নোটিফিকেশন করতে হবে। সুতরাং সময় কিন্তু কিছুটা আবার যাবে, এতে পুরো পরিষ্কার। তারপরে যেটা রয়েছে যে সুপ্রিম কোর্টের যে ওবিসি কেসটা, দেখো সুপ্রিম কোর্টের ওবিসি কেসের ওখান থেকেই কিন্তু সার্ভের ব্যাপারটা উঠে আসে। আর এই যে খবরে দেখানো হচ্ছে যে এখন যে সার্ভে কমপ্লিট, অবশ্যই সার্ভে যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সেই সার্ভে কিন্তু জমা পড়বে আগে সুপ্রিম কোর্টে। এবার সেখানে যদি কোনো রকম বিরোধিতা না করে তাহলে সেটাই থাকছে। তো যেহেতু সার্ভে কমপ্লিট হয়ে গেছে, তো সেই মোতাবেক সেই সার্ভের লিস্টে যতজন থাকবে, যেসব ক্যাটাগরি ওয়াইজ যেসব জনগোষ্ঠীর নাম, সেটাই কিন্তু জমা পড়বে। কাজে যে লিস্ট এখন আপলোড করা হয়েছে ওয়েবসাইটে, সেটাই কিন্তু জমা দেওয়া হবে পরবর্তী হিয়ারিংয়ে জুলাই মাসে। তো সেখানে আশা করা যায় মিটে যাওয়ার কথা। আর মিটে গেলেই এই ওবিসির বিষয়টা আর থাকলো না। এবার অনেকে বলছে যে হাইকোর্টে কেস করা হয়েছে, দেখো মেন কেসটা চলছে সুপ্রিম কোর্টে, সুতরাং এখানে সুপ্রিম কোর্টের ওইখানে হস্তক্ষেপ করতে পারবে না হাইকোর্ট। এখন শেষমেশ দেখতে হবে এই যে সার্ভেটা করা হলো, এটা ভালো মতন সম্পন্ন যদি হয়ে যায়, কোর্ট যদি মেনে নেয়, কোনো পক্ষ যদি সেখানে বাবাল না করে, সেক্ষেত্রে কিন্তু এই লিস্টে যেসব জনগোষ্ঠী আছে তারা সেইভাবেই কিন্তু সার্টিফিকেট পাবে বা থাকবে, বা নতুন করে করতে হবে, অ্যাপ্লাই করে তারা পেয়ে যাবে। তারপরে আসি 23-এর টেট। দেখো 23-এর টেটও কিন্তু অনেক দিন হয়ে গেল, রেজাল্ট আউট হয়নি। মাঝখানে এখন দুম করে যদি একটা নিয়োগ নিয়ে আসলো 2017 যারা পায়নি টেট, বা 14 থেকে বা 22 থেকে 23টাকে বাদ দিয়ে দিল, এটাও কিন্তু একটু সম্ভাবনা খুব কম। অসম্ভব নেই, বাদ হতেই পারে, বা তাকে বাদ দিয়ে নিয়োগ করাতেই পারে, কিন্তু আমার মনে হয় না যে বাদ রাখবে। কারণ খুব একটা পাস করবে না, যেহেতু প্রশ্নের মান ছিল খুবই একটু টাফ লেভেলের। তো এখানে যা পাস করে ফ্রেশারভাবে তাদেরকে নিয়ে কিন্তু 23-এর টেটের রেজাল্ট ঘোষণা হওয়ার পরে কিন্তু আসবে। এবার এই তারই মাঝখানে এই যে টেটের প্রশ্ন ভুল মামলা 17 বা 22, তাদেরও অনেক পিটিশনার আছে, তারাও নজর রাখছে, তারাও কিন্তু চাইবে যে আমরা পরে পাস করে আর কি হবে, পাস করলে আগেই করতে হবে প্রশ্ন ভুলের ব্যাপারটা নিয়ে, তাহলে কী হবে, নিয়োগে অংশগ্রহণ করা যাবে। তারাও চাইবে যে যখনই নিয়োগের ব্যাপারটা শুরু হবে ভাব, তারাও কিন্তু আবার নতুন করে যে ডেট, কেসটা তো অলরেডি লিস্টেড আছেই, সমাধান হয়নি, ডেট পেয়ে তারপরে সেখানে কিন্তু একটা, এক কথায় বলতে গেলে কি হবে, যে একটা সমাধান সূত্র যদি বের হয় কতগুলো প্রশ্ন ভুল হলো কি না হলো, তারপরে একটা রেজাল্ট ঘোষণা হওয়ার পর সবাইকে নিয়ে মিলিয়ে মিশিয়ে কিন্তু আসার সম্ভাবনাটাই প্রবল। আর যেটা শূন্য পদ, দেখো শূন্য পদ কেউ বলতে পারবে না কত, শূন্য পদ প্রচুর থাকলেও দেখো বিনা বেতনে কিন্তু নিয়োগ করা যায় না। আমি হয়তো মনে মনে ভাবলাম যে আমার 2 লক্ষ শিক্ষক প্রয়োজন, কিন্তু সেই জায়গায় আমার কাছে কোনো পয়সা নেই, টাকা নেই তাদেরকে মাইনে দেওয়ার জন্যে, সেক্ষেত্রে তো হয় না। অর্থাৎ সরকার কতজনকে মাইনে দিতে পারবে সেই হিসাবে কিন্তু শূন্যপদ অ্যাপ্রুভ করা হয়। সরকারের কাছে যদি 20,000-এর মতন দেবার ক্ষমতা থাকে তাহলে তাই অ্যাপ্রুভ করবে, বিনা বেতনে কিন্তু তারা বেশি নেবে না।
আর এখানে বিনা বেতনে কেউ কাজ করবে না। সুতরাং শূন্য পদের ব্যাপারটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তবে এইটুকু বলবো যে অতিরিক্ত যদি আসে তো এটা খুবই ভালো, সবার জন্যে মঙ্গলজনক। আর না আসা মানেই, আর সেটা যদি আমরা ধরে নিয়ে চলি যে হ্যাঁ বেশি দেবে না, তাহলে প্রিপারেশানটা কিন্তু এখন থেকে আরম্ভ করে দেওয়া উচিত। কারণ খুব টাফ লেভেলের কিন্তু প্রতিযোগিতা হবে, প্রত্যেকটা ক্যাটাগরির সাথে কিন্তু টক্কর হবে, এইটুকুই আমার অন্তত মনে হয়। তো এই ভিডিওতে মোটামুটি আমি 1, 2, 3, 4 এই 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। যে 4টে পয়েন্ট আগামী যে নিয়োগ, সেই নিয়োগের সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আগামী যে নতুন নিয়োগ আসবে, তো সেই নিয়োগের সাথে সম্পর্ক কিন্তু রয়েছে। 1 নম্বরের যে রয়েছে 1 বা 2, এই দুটো পয়েন্ট সুপ্রিম কোর্টের ওবিসি কেস, সেই সঙ্গে NISDLED বা 20-22-এর যে নিয়োগ, পেন্ডিং নিয়োগ, তার সাথে চরমভাবে সম্পর্ক রয়েছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে। তো এইটা যত তাড়াতাড়ি মিটে যাবে ততই মঙ্গল, বারবার এটাই বলবো। আর SLST বা SSC সেগুলো আলাদাভাবে নিয়োগ হয়। ওখানে কি হয়, একটা রিক্রুটমেন্টের জন্য একবারই পরীক্ষা হয়। ওখানে সেই টেট সার্টিফিকেট বা টেট পাসের মতন আজীবন ভ্যালিডিটি ওইসব নিয়ম নেই। যার ফলেই তো এখন যেখানে টেট পাসের ব্যাপার থাকে সেখানে এরকম ঝামেলাটা হয়। বিভিন্ন টেট নিয়ে নানান ধরনের প্রশ্নভুল মামলা হয়, প্রচুর রকমের সমস্যা হয়। তো সমস্ত বাধা কাটিয়েই কিন্তু নতুন নিয়োগের বিষয়টা আসবে। আর বাধা আশা করা যায় এই NISDLED-এর এই বিষয়টা মিটে গেলে আর সেরকম কোনো বাধা নেই। আর সুপ্রিম কোর্টে যেহেতু ওবিসি কেস, সার্ভে লিস্ট যখন হয়ে গেছে, আশা করা যায় সেখানেও অতটা আর কোনো অসুবিধা হবে না। আর 23-এর রেজাল্ট ঠিকঠাকই আছে তৈরি করা, যে কোনো দিন হয়তো ঘোষণা করবে ওবিসি কেসটা পুরোপুরিভাবে ডিক্লেয়ার হওয়ার পরে। এইটুকুই বলার ছিল এই ভিডিওতে। যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো কিছু জানতে চাও বা জানার কোনো বিষয় থাকে, অবশ্যই কমেন্ট করো, আমিও কমেন্টের মাধ্যমে উত্তর দেব। তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশন ছিল। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।